শিক্ষা জগতের ভেতরের একটা সংগঠনকে নিয়ে কথা বলবো। এরা কিন্তু বেশ নীরবে নিজেদের জায়গাটা তৈরি করে নিচ্ছে। নামটা হলো অ্যাডভান্স সোসাইটি ফর হেডমাস্টার্স অ্যান্ড হেডমিস্ট্রেসেস, সংক্ষেপে ASHM। হ্যাঁ, আমাদের হাতে ওদের ওয়েবসাইট, কিছু বার্তা, আর আজ 19শে ডিসেম্বর 2025 থেকে যে ওদের রাজ্য সম্মেলন শুরু হচ্ছে তার বেশ কিছু তথ্য আছে। আর ওয়েবসাইটটা খুললেই যে শব্দটা প্রথম চোখে পড়ে সেটা হলো অরাজনৈতিক। ঠিক। পশ্চিমবঙ্গে যেখানে শিক্ষক সংগঠনগুলোর সাথে রাজনীতির একটা গভীর যোগাযোগ আছে, সেখানে দাঁড়িয়ে একটা সংগঠন নিজেদের সম্পূর্ণ অরাজনৈতিক বলছে, এটাই হয়তো তাদের সবচেয়ে বড় ইউএসপি। একদম। এই অরাজনৈতিক পরিচয়টাই হয়তো ওদের সবচেয়ে বড় কৌশল, কারণ প্রায়শই তো রাজনৈতিক লেজুরবৃত্তির অভিযোগ ওঠে, তাই না? অবশ্যই। এই পরিচিতি থেকে নিজেদেরকে সচেতনভাবে আলাদা করাটা একটা বড় পদক্ষেপ। ওদের ওয়েবসাইটের শুরুতেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের একটা খুব সুন্দর কথা আছে। হ্যাঁ, আমি দেখেছি। যার মূল মানে হলো এমন একদল মানুষ তৈরি করতে হবে যারা শিক্ষকের মতে একটা গুরুদায়িত্ব কাঁধে নিতে পারবে। বেশ বড় একটা ভাবনা নিয়ে এগোচ্ছে ওরা। একদম। 2020-21 সালে রেজিস্টার্ড হয়েছে সংগঠনটা। পশ্চিমবঙ্গ জুড়ে সরকারি সাহায্যপ্রাপ্ত আর স্পন্সর করা স্কুল আর মাদ্রাসার প্রধান শিক্ষক শিক্ষিকাদের প্রতিনিধিত্ব করে। আর তাদের সভাপতি ডক্টর হরিদাস ঘটক এবং সাধারণ সম্পাদক চন্দন মাইতি, দুজনের বার্তাতেই দুটো জিনিস খুব পরিষ্কার। কি? 1. সদস্যদের পেশাগত স্বার্থ রক্ষা করা, আর 2. শিক্ষার সার্বিক মান উন্নয়ন। এই দুটো লক্ষ্যের মধ্যে ভারসাম্য রাখাটাই কিন্তু আসল চ্যালেঞ্জ। আচ্ছা, এখানে আমার একটা প্রশ্ন আছে। ওয়েবসাইটটা দেখতে গিয়ে একটা জিনিস বেশ ইন্টারেস্টিং লাগলো। বলুন। একদিকে ওরা নিজেদের অরাজনৈতিক বলছে, কিন্তু অন্যদিকে ওয়েবসাইটে আন্দোলনের বেশ কিছু ছবি, কিছু ভিডিও ক্লিপ আছে যেখানে লড়ছে, লড়বে, জিন্দাবাদ এই ধরনের বেশ জোরালো স্লোগান শোনা যাচ্ছে। হ্যাঁ, আছে। এই দুটো বিষয় কি একটু পরস্পর বিরোধী নয়? একটা অরাজনৈতিক সংগঠন কিভাবে এতটা আগ্রাসী আন্দোলন করে? এটা খুব ভালো একটা পয়েন্ট। দেখুন, অরাজনৈতিক বলতে ওরা সম্ভবত দলনিরপেক্ষ বা নন পার্টিসান বোঝাতে চাইছে। আচ্ছা। ওরা কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের শাখা সংগঠন নয়, কিন্তু তার মানে তো এই নয় যে ওরা নিজেদের অধিকার আদায়ের জন্য আন্দোলন করবে না। ঠিক। ওদের প্রতিবাদের ধরনটা অনেকটা একটা প্রফেশনাল অর্গানাইজেশনের মতো, যারা নির্দিষ্ট দাবি আদায়ের জন্য সরকারের উপর চাপ তৈরি করতে রাস্তায় নামে। লড়াইটা নীতির বিরুদ্ধে, কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে নয়। এই সূক্ষ্ম পার্থক্যটাই ওরা প্রতিষ্ঠা করতে চাইছে আর কি। বোঝা গেল। অর্থাৎ দলীয় রাজনীতির বাইরে থেকে শুধু পেশাগত দাবি দাওয়া নিয়ে লড়াই করা। তাহলে চলুন এই দাবির বিষয়গুলোতে একটু গভীরে যাওয়া যাক। হ্যাঁ, ঠিক কি চাইছে ওরা সরকারের কাছে? ওদের মূল দাবিগুলো কি? ওয়েবসাইটে 4টে মূল দাবির কথা খুব পরিষ্কার করে বলা আছে। প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল রাজ্য বা কেন্দ্রীয় সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সমান বেতন কাঠামো। এটা তো শুধু টাকার বিষয় নয়, তাই না? এটা পদমর্যাদারও প্রশ্ন। একদম। একজন হেডমাস্টারের কাজের যে চাপ, যে দায়িত্ব, তার সাথে বেতনের সামঞ্জস্য না থাকলে ভালো লোক তো এই পদে আসতে চাইবে না। ঠিক। আর দ্বিতীয় দাবিটা? দ্বিতীয়টা হল অতিরিক্ত দায়িত্বের জন্য অতিরিক্ত পারিশ্রমিক। এর সাথে তৃতীয় দাবিটাও জুড়ে দেওয়া যায়, তাই না? ওই যে কনভিনিয়েন্স অ্যালাওয়েন্স। হ্যাঁ, ঠিক। বিষয়টা অনেকটা এরকম যে একজন প্রধান শিক্ষককে তো শুধু স্কুলের রুটিন কাজ করলেই হয় না। মিড ডে মিল, কন্যাশ্রী, শিক্ষাশ্রী, কত রকম সরকারি প্রকল্পের প্রশাসনিক দায়িত্ব সামলাতে হয়। আর তার জন্য প্রায়ই ব্লক বা জেলা অফিসে দৌড়াদৌড়ি করতে হয়। এক্স্যাক্টলি। এই অতিরিক্ত খাটুনির জন্য অতিরিক্ত পারিশ্রমিক আর যাতায়াতের খরচ চাওয়াটা তো খুবই যুক্তিসঙ্গত। অবশ্যই। আর চতুর্থ দাবিটা হয়তো সবচেয়ে জরুরি এবং জটিল। কোনটা? ওটা হল স্কুলের কর্মীদের ওপর প্রধান শিক্ষকের পূর্ণ প্রশাসনিক নিয়ন্ত্রণ। এর মানেটা ঠিক কি? এর মানে হল একজন হেডমাস্টার যদি দেখেন কোনো শিক্ষক বা শিক্ষাকর্মী ঠিকমতো কাজ করছেন না, স্কুলে আসছেন না, তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষমতাটুকু যেন তার হাতে থাকে। ছাত্রছাত্রীদের স্বার্থে স্কুলে একটা জবাবদিহির পরিবেশ তৈরি করার জন্য এই ক্ষমতাটা অপরিহার্য। ক্ষমতা ছাড়া দায়িত্ব পালন করা যায় না, এটাই মূল বক্তব্য। একদম। আর এই দাবিগুলো যে শুধু কাগজে কলমে নেই তার প্রমাণও তো ওদের ওয়েবসাইটে আছে।
বিকাশ ভবন, বিদ্যাসাগর ভবনের সামনে ডেপুটেশন জমা দেওয়া ছবিগুলো দেখলে বোঝা যায় ওরা লাগাতার চেষ্টা করছে। ঠিক, এই সক্রিয়তাই তো ওদের পরিস্থিতি বাড়াতে সাহায্য করেছে। আর এই সক্রিয়তারই সবচেয়ে বড় মঞ্চ হল ওদের ত্রিবার্ষিক রাজ্য সম্মেলন, যেটা আজ 19শে ডিসেম্বর 2025 কলকাতা থেকে শুরু হলো। হ্যাঁ, 3 দিনের আয়োজন। কোচবিহার থেকে কাকদ্বীপ, রাজ্যের প্রায় সব জেলা থেকে প্রায় 1000 প্রধান শিক্ষক শিক্ষিকা অংশ নিচ্ছেন। 1000? হ্যাঁ, একটা সংগঠনের শক্তি তো তার সদস্য সংখ্যার ওপরই নির্ভর করে। এই সম্মেলনের কিউমো থেকেই সেটা স্পষ্ট। আর সম্মেলনের আলোচ্য বিষয়গুলো দেখলেই কিন্তু রাজ্যের শিক্ষা ব্যবস্থার একটা পুরো ছবি পাওয়া যায়। এগুলো শুধু শিক্ষকদের ব্যক্তিগত সমস্যা নয়, গোটা সিস্টেমের সমস্যা। ঠিক তাই। যেমন ধরুন, প্রথম আলোচ্য বিষয়টাই হল শিক্ষক ও শিক্ষাকর্মীদের স্বচ্ছ নিয়োগ। এর মধ্যেই তো দুটো বড় ব্যাপার চলে আসছে, জানিয়ে মিডিয়া তোলপাড়: স্কুল সার্ভিস কমিশনের দুর্নীতি আর শিক্ষার বেসরকারীকরণ। একদম। এই দুটো বিষয় নিয়ে তো অনেকেই কথা বলছে। এএসএফএইচএম এর অ্যাপ্রোচটা এখানে ঠিক কি? ওরা কি শুধু স্বচ্ছ নিয়োগের দাবি জানাচ্ছে, নাকি পুরো নিয়োগ প্রক্রিয়ার সংস্কার চাইছে? ওদের দাবির ধরন দেখে মনে হচ্ছে ওরা চাইছে নিয়োগ প্রক্রিয়ায় স্কুলগুলোর বা প্রধান শিক্ষকদের একটা ভূমিকা থাকুক, কারণ দিনের শেষে স্কুলটা তো তাদেরই চালাতে হয়। যৌক্তিক পয়েন্ট। আর বেসরকারীকরণের ক্ষেত্রে ওদের মূল ভয়টা হলো এর ফলে সরকারি স্কুলগুলো আরও দুর্বল হয়ে পড়বে আর শিক্ষার খরচ সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাবে। মানে ওদের লড়াইটা মূলত সরকারি শিক্ষা ব্যবস্থাকে বাঁচিয়ে রাখার জন্য। হ্যাঁ। এর পাশাপাশি দৈনন্দিন সমস্যাগুলোও আছে, যেমন কম্পোজিট গ্রান্ট আর স্কুল মেরামতির জন্য অনুদানের অভাব। এই কম্পোজিট গ্রান্টের ব্যাপারটা একটু বুঝিয়ে বললে ভালো হয়। এটা হলো স্কুলের পকেট মানির মতো আর কি। আচ্ছা। চক, ডাস্টার, রেজিস্টার খাতা কেনা, বা ধরুন হঠাৎ ক্লাসের একটা বাল্ব কেটে গেল, সেটা পাল্টানোর মতো ছোট কিন্তু জরুরি খরচগুলো এই ফান্ড থেকেই হয়। এই টাকা সময় মতো না পেলে স্কুলের রোজকার কাজই আটকে যায়। ঠিক। আর সামাজিক সমস্যাগুলো ওরা এড়িয়ে যায়নি। ছাত্রছাত্রীদের স্কুল ছুট এবং বাল্যবিবাহ রোধের মতো বিষয়গুলো ওদের আলোচনার মধ্যে আছে। এটা প্রমাণ করে যে ওরা শুধু নিজেদের গণ্ডির মধ্যে নেই, গোটা সমাজ নিয়েই চিন্তিত। এই সম্মেলনের উদ্বোধন করেছেন নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর ধ্রুবজ্যোতি চট্টোপাধ্যায়। হ্যাঁ, উনি উদ্বোধনী ভাষণে একটা খুব ইন্টারেস্টিং শব্দ ব্যবহার করেছেন, বিশৃঙ্খলা। উনি এই বিশৃঙ্খলার মধ্যেও রাজ্যের প্রধান শিক্ষকদের ভূমিকার প্রশংসা করেছেন। বিশৃঙ্খলা? এই বিশৃঙ্খলা বলতে উনি ঠিক কী বোঝাতে চেয়েছেন বলে মনে হয়? এটা কি রাজ্যের সামগ্রিক শিক্ষা ব্যবস্থার দিকে একটা ইঙ্গিত? অবশ্যই। এটা একটা প্রচ্ছন্ন কিন্তু খুব জোরালো একটা মন্তব্য। বিশৃঙ্খলা বলতে সম্ভবত নিয়োগের দুর্নীতি, ঘন ঘন নীতির পরিবর্তন, প্রশাসনিক জটিলতা, এই সবকিছুর কথাই বলা হয়েছে। আমরা যে এসএসসি দুর্নীতির কথা আলোচনা করছিলাম, জি, সেটাও তো এই বিশৃঙ্খলারই অংশ। একদম। এই সব কিছুর মধ্যে দাঁড়িয়েও যে স্কুলগুলো চলছে, ছাত্রছাত্রীরা পড়াশোনা করছে, তার কৃতিত্ব যে মূলত প্রধান শিক্ষকদের, সেটাই উনি প্রতিষ্ঠা করতে চেয়েছেন। এটা শুধু প্রশংসা নয়, সিস্টেমের দিকে একটা পরোক্ষ কিন্তু ধারালো সমালোচনাও বটে। ঠিক। তাহলে বোঝা যাচ্ছে ওদের কাজটা শুধু রাস্তায় নেমে স্লোগান দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ নেই। ওরা নীতি নির্ধারকদের সঙ্গেও একটা সংযোগ তৈরি করতে পেরেছে। কিন্তু প্রশ্ন হল, এই সব কিছুর ফল কি? ওরা কি আদৌ সফল হচ্ছে? এটা বোঝার সবচেয়ে ভালো উপায় হল ওদের ওয়েবসাইটের লেটেস্ট অর্ডার্স সার্কুলার্স বিভাগটা দেখা। আচ্ছা। প্রথমে দেখলে মনে হতে পারে এটা তো শুধু কিছু সরকারি বিজ্ঞপ্তির সংগ্রহ, কিন্তু এর গভীরে একটা বড় সাফল্য লুকিয়ে আছে। কিরকম? যেমন ধরুন, মহার্ঘ ভাতা বা ডিএ মঞ্জুর করার বিজ্ঞপ্তিটা। সরকার যখনই এই ধরনের কোনো ঘোষণা করে, সেটা বিভিন্ন স্তরের আমলাতন্ত্র পেরিয়ে একজন সাধারণ প্রধান শিক্ষকের কাছে পৌঁছাতে অনেক দেরি হয়। অনেক সময় ভুল ব্যাখ্যাও ছড়িয়ে পড়ে। হ্যাঁ, এটা হয়। কিন্তু এএসএফএইচএম তাদের ওয়েবসাইটের সাথে সাথে সেই সার্কুলার আপলোড করে দেয়। এর ফলে কি হয়? রাজ্যের যে কোনো প্রান্তে বসে থাকা একজন হেডমাস্টার সঠিক সময়ে সঠিক তথ্য পান, আর তার স্কুলের কর্মীদের কাছে জবাবদিহি করতে পারেন। এক্স্যাক্টলি। সরকার অর্ডার দিয়েছে, কিন্তু আমি এখনো কপি পাইনি, এই অজুহাতটা আর চলে না। এটা ছোট বিষয় মনে হলেও স্বচ্ছতা বাড়ানোর জন্য খুব জরুরি একটা পদক্ষেপ। এটা প্রমাণ করে যে ওরা প্রাসঙ্গিক এবং সক্রিয়। একদম। আর এটা শুধু দাবি দাবা বা মিটিং মিছিলের সংগঠন নয়। ওয়েবসাইটটা দেখতে গিয়ে আমি ওদের একটা মানবিক দিক দেখে সত্যি অবাক হয়েছি। হ্যাঁ, ওই তথ্যগুলো অসাধারণ।
উত্তরবঙ্গে বন্যা হোক বা আমফান বিপর্যয়, এমনকি কোভিডের সময় ওরা মানুষের পাশে দাঁড়িয়েছে। ভাবুন, কোভিডের সময় যখন একটা অক্সিজেন সিলিন্ডারের জন্য দেশ জুড়ে হাহাকার, তখন এই প্রধান শিক্ষকরা নিজেদের চেষ্টা 500-র বেশি অক্সিজেন কনসেন্ট্রেটের জোগাড় করে মানুষের কাছে পৌঁছে দিয়েছেন। 500-র বেশি। মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে 6.5 লক্ষ টাকা দান করেছেন। এই কাজগুলো দেখায় যে ওরা সমাজের থেকে বিচ্ছিন্ন কোনো দ্বীপ নয়, সমাজেরই একটা সক্রিয় অংশ। একজন প্রধান শিক্ষকের সামাজিক দায়বদ্ধতা ঠিক কতটা হতে পারে, এটা তার একটা দারুণ উদাহরণ। আর ওদের কথা যে বৃহত্তর ক্ষেত্রে পৌঁছাচ্ছে, তার প্রমাণ হল সংবাদ মাধ্যমে ওদের উপস্থিতি। হ্যাঁ, আনন্দবাজার পত্রিকা, টাইমস অফ ইন্ডিয়ার মতো প্রথম সারি সংবাদপত্রে ওদের খবর প্রকাশিত হয়েছে। এর মানে হল ওদের কণ্ঠস্বর শুধুমাত্র শিক্ষা দপ্তরের অন্দরেই সীমাবদ্ধ নেই, সাধারণ মানুষের কাছেও পৌঁছাচ্ছে। আর এই সবকিছু মিলিয়েই ওদের একটা স্বতন্ত্র পরিচয় তৈরি হচ্ছে। সব মিলিয়ে দেখলে ASHM শুধুমাত্র নিজেদের দাবি দেওয়া আদায়ের জন্য তৈরি হওয়া একটা ট্রেড ইউনিয়ন নয়, এটা পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থার একটা গুরুত্বপূর্ণ অংশীদার বা স্টেক হোল্ডার হয়ে উঠছে। হ্যাঁ, হয়ে উঠেছে। ওদের অরাজনৈতিক চরিত্র এবং সদস্য কল্যাণ ও শিক্ষার মানোন্নয়নের এই দ্বিমুখী লক্ষ্যই ওদের অন্যদের থেকে আলাদা করেছে। একদিকে যেমন নিজেদের পেশাগত দাবি দাওয়া নিয়ে সোচ্চার, তেমনি অন্যদিকে শিক্ষার সামগ্রিক উন্নতি নিয়েও চিন্তিত। এই পুরো আলোচনার শেষে একটা বড় প্রশ্ন কিন্তু মাথায় থেকেই যায়। বলুন। যখন কোনো শিক্ষা ব্যবস্থা আমলাতন্ত্রের জটিলতা আর রাজনৈতিক টানাপোড়েনের জর্জরিত থাকে, তখন কি প্রধান শিক্ষকদের মতো একেবারে তৃণমূল স্তরের প্রশাসকদের এই ধরনের সম্মিলিত দলনিরপেক্ষ উদ্যোগী শিক্ষা ব্যবস্থায় প্রকৃত পরিবর্তনের সবচেয়ে কার্যকর উপায় হতে পারে, শুধু শিক্ষকদের জন্য নয়, ছাত্রছাত্রীদের ভবিষ্যতের জন্যও। আমরা শেষ করার আগে যদি এই আলোচনাটি আপনাদের মূল্যবান মনে হয়ে থাকে, তবে অনুগ্রহ করে ভিডিওটি লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না। আমাদের দল এই ধরনের গভীর বিশ্লেষণের জন্য গবেষণা এবং নির্মাণে প্রচুর পরিশ্রম করে। আপনাদের এই সামান্য সমর্থন আমাদের এই কাজটা চালিয়ে যেতে সত্যি অনেক সাহায্য করে।